এখন তো তারা বলছে যে আমরা অনেক কিছু পাবো, অনেক লাভবান হবো। কি লাভবান হবো? আপনার সাথে আবার গত 50 বছর ধরে লাভবান করাচ্ছে, কি পেয়েছেন আপনি? আমার প্রশ্ন এখন হুম, আপনাকে। স্বাধীনতার পর থেকে মানে বলেন 70-এর পর থেকে তা আমরা আজকে 2026 75 ইয়ার্সে আমরা কি পেয়েছি? আমার প্রশ্ন আপনার প্রতি। কিছু ইন্ডিয়ান হুম, পুরোনো লেক্কার চেক্কার বাস, হুম, আর কিছু ট্রেনের বগি, আর কি পেয়েছি রে আমরা? চাল ডাল চিনি, এই তো কনজিউমার আইটেমস। এটা বার্মাতে পড়ে আছে বহু, চায়নাতে পড়ে আছে বহু, টাকা দিলেই পাবেন। মেডিকেল, মেডিকেল ওদের সাথে ভালো আপনার থাইল্যান্ড টাইল্যান্ড পাকিস্তান চায়না ওরা তো অফার করছে, যান ভিসা ফ্রি। তো হুম। ওরা তো আমাদেরকে, ওরা চাকরের মতো আমাদের ট্রিট করে, তার চেয়েও খারাপভাবে ট্রিট করে আমাদেরকে। সেটা তো আর পারছে না। এই যদি চান্স তারা হারিয়ে ফেলে, আর বাংলাদেশ যদি চায়নার প্রতি যেতে হবেই, যদি তারিখ দিয়ে বাঁচতে চান, ওনাকে আমার উপদেশ হলো যে কোনো অতি অনতি বিলম্বে চায়নার সাথে এগ্রিমেন্টগুলো করা। নাহলে না হলে উনি টিকতে পারবেন না মানে উনি ফাইন্যান্সিয়ালি। যদি বাঁচতে চান বলতে ওনার জানে বাঁচতে চান নাকি ক্ষমতায় বাঁচতে চান? ক্ষমতায় জানে ক্ষমতায় কি? বেঁচে যাবেন, আর জানে হয়তো বাঁচতে পারেন, আপনার চলে যাবেন ফিরে, আবার অসুবিধা নেই, ওনাদের ওখানে সবকিছু আছে। হুম, ক্ষমতায় বাঁচতে চাইলে বিএনপি চায়নার সাথে ছাড়া উপায়। এছাড়া কোনো উপায় নাই। আর টাকা নাই আপনার, টাকার কাছে, চায়নার কাছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা আছে। চায়না তো বলেছে তারা যে আপনার এখন পেট্রোল শর্টেজ, চায়না বলছে আমরা এক জাহাজ তেল পাঠিয়ে দিচ্ছি। আর যদি এই পাইপলাইনটা থাকতো, এই যে তেল বার্মা হয়ে আসতেছে, ওই তেলটা যদি এখানে পাঠিয়ে দিত, তো আমাদের কারো কিছু লাগে আমাদের? আমরা যদি সোলার, ওদের কাছে চায়নার সোলার হলো পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে চিপেস্ট সোলার এনার্জি। হুম। আমরা সোলার এনার্জি এখন এই গভর্নমেন্ট, তারেক সাহেবের গভর্নমেন্ট উনি অনেকে চেষ্টা করছে, কিন্তু আপা সব তো আর এক না, আপনি তো লোকগুলো তো একই রয়ে গেছে। এখন তারা বলছে যে আজকে যে তথ্য উপদেষ্টা বলছে যে 2 বছর লাগবে সবকিছু ঠিকঠাক হবে, তো আচ্ছা, সাধারণ মানুষ কি 2 বছর কষ্ট করবে? না তা তো অবশ্যই না, অবশ্যই আমি তো বলছি না আপনাকে। আমি একটা শুধু কথা বলবো, একটা যদি বিল্ডিং বানাতে যান আপনি, একটা বিল্ডিং আমাদের মধ্যে এখানে একটা 5 তলা বিল্ডিং বানাতে গেলে কয় বছর সময় লাগে? 3-4 বছর সময় অবশ্যই, লাগে। অবশ্যই 2-3 বছর সময় লাগবে। আপনার যদি অফশোর মানে ভোলা আমি থেকে, আমি জানি না, বা ধারণা থেকে বলছি। না আমার বাসায় এখানে তো 4 বছর ধরে চলছে কনস্ট্রাকশন চার এখন। বছর ধরে চলছে, হ্যাঁ। একটা যদি ড্রিলিং করেন আপনি এখন ভোলাতে গ্যাস তোলার জন্য, এই ড্রিলিং করতে কতদিন সময় লাগবে? সার্ভে কতদিন লাগবে? এই যে বড় পুকুরে আপনি কয়লা খনি থেকে কয়লা আনবেন, পুরো নর্থ বেঙ্গল থেকে যে কয়লা আনবেন, সেটা তো একটা সিস্টেম আছে। হ্যাঁ আপনি পারবেন, এখন কেমনে পারবেন? ক্র্যাশ কোর্সে গিয়ে আপনি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকে দোহাতে গেছে, আমরা যদি চায়নাকে মানে ইরানকেও না খেপাই, মিডল ইস্টকেও না খেপাই, টাকা দিয়ে আনি, আমরা কোনো তো মিলিটারি অ্যালায়েন্সে যাওয়ার কি প্রয়োজন আছে আমাদের? মানে সৌদি আরব, মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ জড়ানো তো আমার কোনো দরকার নাই আমার ম্যান পাওয়ার ছাড়া। এখন যদি হরমুজ প্রণালীতে বলে না বাংলাদেশ জাহাজ যেতে পারবে না, তখন কি করবেন আপনি? এদিকে এদিকে হরমুজ প্রণালী তো বলে দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তো বলে দিচ্ছে। দিয়েছে, তারপরে বাবল মান্দাব ওই হুদিরা বন্ধ করে দিয়েছে সোমালিয়া। না, হরমুজ প্রণালী ডোনাল্ড ট্রাম্প তো বলছে সে দখল করে ফেলবে যে কোনো সময়। ও তো ভেনিজুয়েলা দখল করে ফেলেছে, তো বলুন লাভ কি? যে মাইন্ড খাইছে, এখন তো সেই নিউক্লিয়ার ব্যবহার করে, ট্রাম্প তো আজকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে নিউক্লিয়ার অ্যালার্ট, যেমন নিউক্লিয়ার বোম ব্যবহার করে, ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বম্বস। তো এখন তো করতে পারে, আমি জানি না। এখন এখন যে অবস্থা, যেমন ধরেন তারেক রহমান গেল না, তারপরে কি করবে? মানে মোদির আসলে করার ক্ষমতা কি? আপা এখন সোজা কথা হলো যে আমাদের বেল্ট টাইটেন করতে হবে। বলে যে না বেল্ট টাইট করো, মানে তোমার কোমরের ওয়ালেটটা এক্সট্রা খরচ কাটিল করতে হবে আমাদের, যেগুলো আননেসেসারি খরচ সেগুলো কাট করতে হবে। আমাদের ইমার্জেন্সি ইম্পোর্ট আনতে হবে, চায়না হোক বা মালয়েশিয়া হোক, যেখান থেকে হোক আনতে হবে। এইটাই হলো গভর্নমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমাদের সোনারের দিকে যেতে হবে, আমাদের কোল মাইন্সগুলা খুব তাড়াতাড়ি, টাকা লাগে তো আপা, এই জন্য বলছি চায়না ছাড়া আমাদের কোনো উপায় নাই। টাকা থাকলেও তো হবে না, আপনার টেকনোলজি দরকার, সে টেকনোলজি আপনাকে কে দেবে? সেটা তো ইন্ডিয়া পারবে না। আপনি যদি ইন্ডিয়াতে যাবেন আপনি পাবেনটা কি? টাকাও তো নাই তাদের, তারা কি দিবে আপনাকে? কাঁচামরিচ খাওয়াবে আর পেঁয়াজ খাওয়াবে, এই তো। আমাদের কাঁচামরিচ পেঁয়াজ
কম দামে কম খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কারেন্ট দরকার, আমাদের উন্নতি দরকার, আমাদের অটো পাসও দরকার নেই। আমাদের তো পুরো এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। আপনি যদি ঢাকায় ফেসবুকে যান, আপনি এত নোংরামি পাবেন যে আমাদের পুরো সমাজটাকে ইয়াবা নষ্ট করে দিয়েছে। নষ্ট করে, মানে কি একটা জঘন্য করে দিয়ে গেছে, জঘন্য। হুম, 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 ইন্ডিয়া মনে হয় এত খারাপ না, হুম, এগুলোকে তো আবার রিভাইভ করতে হবে। হুম, ধ্বংস, মানে ইসলাম যাই বলেন না কেন, একটা বার ছিল যে এটা করতে পারবে, এটা করতে পারবে না। সে বারটা সব ভেঙে দিয়ে সে সেকুলারিজম, আমার আমার বডি আমি যাকে ইচ্ছে দেখাবো, মানে আকেলগিরি। আর কালচারাল মিডিয়া, কালচারাল ফ্রন্ট তো আছেই, আপনার উদিচি ফিদিচি, এগুলো সব ইন্ডিয়ান এজেন্ট ছিল, ছিল, তারা এখনো অ্যাক্টিভ। তো আপনি যে বলেন ইন্ডিয়ানরা এত সহজে আপনি সরাই দিবেন, পারবেন না। কারণ এই 15 বছরে তারা লেয়ার বাই লেয়ার, একটা ইটের উপর ইট যে বসে সিমেন্ট দিয়ে হুম, লেয়ার করে, ওইভাবে তারা তাদের ইন্ডিয়ান অ্যাসেটদেরকে দাঁড়া করিয়েছে এটা বাড়ির মতো। এটা আপনি এক রাতে ভেঙে দিবেন? যে সবাই সবাই তো সব জায়গায় আছে, সচিবালয়ে শোনা যায় আছে, সবখানে তারপরে প্রধানমন্ত্রী কার্যালয়ে শোনা যায় যে ইন্ডিয়ান র আছে। তো এগুলো নিয়ে আসলে, এগুলো নিয়ে কি থাকতে পারবে মানে সরকার? আমি সরকারের সাথে একদম, আমি প্রথমেই বলে দিই, আমি সরকারের সাথে একদম সংযুক্ত না, একদমই না। মাঝখানে একটা চাকরি করতে গেছিলাম, চাকরি মানে অ্যাডভাইজারি রোলে, 6 মাসে আমি টিকতে পারিনি। এত বেশি পুরো সিস্টেমটাকে তারা এভাবে ধ্বংস করে গেছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রিক্রুটমেন্ট বলেন, পলিসি বলেন, পারচেজ বলেন, এত করাপশন, কোনো মানে টেন্ডার নাই, কোনো কিছু নাই যে আমি ওখান থেকে আসতে বাধ্য হয়েছি ফিরে, যে আমি এখানে চাকরি করতে পারবো না। আমার সময় ভালোই কাটছিল, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। প্রত্যেকটা তাহলে এখন বাংলাদেশের সরকারের আসলে কি করা উচিত বলে তারেক রহমান সরকারের টিকে থাকার জন্য? 6 মাস পার হয়েছে, আপনি কি মানে সফলতা দেখেন, আর সামনের দিকে টিকে থাকার জন্য কি চ্যালেঞ্জ দেখেন? সফলতা সবচেয়ে বড় আমি দেখবো ফরেন পলিসিতে, আমি দেখবো সত্যি, আমি দেখবো ফরেন পলিসিতে যে প্রথমবার একজন বাংলাদেশের, জিয়াউর রহমানের পরে বেগম জিয়া মনে হয় এতটা হার্ড ছিলেন না, তারেক রহমান যে প্রথমবার বলেছেন এটা যদি উনি স্টিক করতে পারেন, উনি যদি ধরে রাখতে পারেন, আমি বলবো উনি এটা গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য। যদি ইন্ডিয়া থেকে সরে এসে যদি আপনি ফরেন পলিসিটাকে রিঅ্যালাইন করতে পারেন, এর চেয়ে বড় সফলতা আমি কিছুই দেখবো না। একটা দিকে চলে গেলেই দেখবেন অটোমেটিক সব ব্লক বাই ব্লক, তিস্তা ব্যারাজ হচ্ছে, পদ্মা ব্রিজ হচ্ছে, যমুনার উপরে সেতু হচ্ছে, বুলেট ট্রেন হচ্ছে, আস্তে আস্তে হবে। BRI যাকে বলে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আমরা যদি একমাত্র টেস্ট হলো যদি আমরা করিডোর বা যেটাকে বলে BRI বা বলেন OBR, ওভার, যে পাকিস্তানের সাথে করেছে গদওয়ার পোর্ট, CPEC, বার্মার সাথে করেছিল বাংলাদেশ চায়না বা বার্মা চায়না ইকোনমিক করিডোর, ঠিক যদি বাংলাদেশ মায়ানমার চায়না করিডোরটা যদি করতে পারে ইকোনমিক করিডোর, তাহলেই আমরা বাঁচার একটা সুযোগ আছে। আমি এটা আজকের এক্সপিরিয়েন্সে বলছি, আমি 90-এর এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে আজ থেকে কয় বছর হলো, 36 বছর। 36 বছর বেগম জিয়ার সাথে চাকরি করে, BNP সাথে দেখে যেগুলা, আই থিঙ্ক আই হ্যাভ সিন এনাফ। আমেরিকা তো মগজ ধোলাই করতে নিয়ে গেছিল, ওদেরও দেখেছি ওরা কি চায়, এবং পড়লেই বুঝতে পারবেন কি চায় ওরা, একটু লেখাপড়া করে দেখবেন কি চায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। মানে সব আসলে এখানে মানে যুক্তরাষ্ট্রের আধিপত্য, যুক্তরাষ্ট্রের আধিপত্য এখন যুক্তরাষ্ট্র পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রকে, ইন্ডিয়াকে দিতে চাচ্ছে না। ওরা এই রিজনে চায়নার পরে, চায়না তাদের বিরাট শিক্ষা, তারা ইন্ডিয়াকে কখনো আর সুপার পাওয়ার বানাবে না, এটা মনে রাখবেন। আপনি লিখিত নিতে পারেন। এখন তারা ডাইরেক্টলি বাংলাদেশে আসতে চায়, ডাইরেক্ট। হয় তারা মাতার বাড়ি, মোস্ট লাইকলি ওই জাপানিজরা করেছে বিগ বি প্রজেক্ট, যেটাকে বলে মাতার বাড়ি, যা জাপানিজ পোর্ট, যেটা ডিপসি পোর্ট, ওইখানে তারা যাচ্ছে রিফিউলিং। শেখ হাসিনা যেগুলো মাঝে মাঝে বলতেন সব কিছু কিন্তু মিথ্যা কথা বলতেন না, কিছু কিছু কিন্তু এখানে ফ্যাক্ট ছিল, আমেরিকান ইন্টারেস্ট এরকম ছিল। তারা রিফিউলিং, লজিস্টিক্স, আকসা, জিসুমিয়া এবং আদার কিছু প্যাক্টস আছে যেগুলো তারা চায় সাইন করতে। তারা রিফিউলিং, রিসাপ্লাই অফ অ্যামুনিশন,
রিপেয়ার, মেনটেনেন্স, ফ্যাসিলিটিস বাংলাদেশে ডেফিনেটলি চায়। এটা অস্বীকার করার কিছুই নাই। তারা আমাদের অস্ত্র বিক্রি করবে না, কারণ তাদের অস্ত্র কেনার টাকা আমাদের নাই। কিন্তু তাদের আধিপত্য, তারা এখন ডাইরেক্টলি আসবে, আর ইন্ডিয়ার থ্রুতে তারা আসবেন না। আগে বলতো দ্য ওয়েস্ট সিজ বাংলাদেশ থ্রু দ্য ইন্ডিয়ান প্রিজম, মানে ইন্ডিয়ান চোখে দিয়ে তারা বাংলাদেশকে দেখতো, দেখার চেষ্টা করবে। এখন আর সেটা দেখি। তাহলে কি সেটা কি 5ই আগস্টে, মানে 5ই আগস্টের যে পরিকল্পনাটা হয়েছে, ডিপি স্টেটের যে পরিকল্পনা, সেইখান থেকে শুরু হয়েছে যে তারা এখন ডাইরেক্ট চায়, তারা ইন্ডিয়ার মাধ্যমে চায় না? কারণ আমরা দেখেছি যে তখনও তারও আগে থেকে তার আগে থেকেই শুরু হয়েছে, তার অনেক আগে থেকেই শুরু হয়েছে। এবং আপনি দেখবেন যদি ইউনুস গভর্নমেন্টকে যদি আপনি একটু অ্যানালাইজ করেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি বলছি। ইউনুস গভর্নমেন্টের যদি প্রত্যেকটা আপনি উপদেষ্টা একটু ব্যাকগ্রাউন্ডে যান, তাহলে আপনি বুঝে যাবেন যে কে কোন লাইনের। সবই কিন্তু মার্কিনী বলয়ের লোক ছিল, মার্কিন বলয়ের লোক ছিল। তার মানে মার্কিনদের পছন্দ অনুযায়ী সেই সরকারটা সাজানো হয়েছে, মানে অবশ্যই। ম্যাক্সিমাম। হ্যাঁ, কিন্তু খুব সুন্দরভাবে হলো যে স্বাধীনতা কিন্তু মার্কিনীরা এনে দেয় নাই, আমাদের বা ছেলেরা এনেছিল। আপনি মনে আছে ফেব্রুয়ারি মাসে মোদির যে অজিত দোয়াল এবং তাদের সিকিউরিটি অ্যাডভাইজার, মানে ডিফেন্স অ্যাডভাইজার আমেরিকায় ওয়াশিংটনে 2+2 মিটিং হয়েছিল। সেখানে আমেরিকা রাজি হয়েছিল যে না, আমরা এখানে আর হাত দিব না, এবং তারা দেয়ও নাই। তারা কিন্তু র্যাপিড স্যাংশন দিয়েছিল, পিটার হাস, রাজহাস অনেক কিছু বলেছিলেন। এখন একজন আমাদের বলেছেন পিটার হাসটা কি হিরো অফ দ্য মনসুন রেভলিউশন। আমরা যেখানে রাস্তায় নেমে এই বুড়া বয়সে, আমি আমার ওয়াইফকে নিয়ে ডিজিএফআই ঘেরাও করেছি, রাস্তায় রাস্তায় পুলিশের ইট পাটকেল মেরেছি, ছাত্ররা মারা গেছে, কত হাজার মারা গেছে আপনারা জানেন। বাট এখন হচ্ছে পিটার হাস হচ্ছে হিরো, আপনারা আপনাদের নাম নেন। ওনারা হলেন, ওনারা করে গেছে, ওনারা নাকি সব কিছুর মানে মাস্টার মাইন্ড। যেন একজন মাস্টার মাইন্ড বলেছিলেন, কি নাম জানি, ডক্টর ইউনূস, মাহফুজ আলম। তো এটা তো ফরাদ বাজহারও তো বলে যে ওরা ডিপ স্টেটের, মানে ওরা যে আসিফ নাহিদ, ওরা আমেরিকার আশ্রয় ছিল, মানে এখানে আমেরিকান এম্বাসি তাদেরকে মানে সেফ হাউস, সরি সেফ হাউসে ছিল তারা। কিন্তু আপা আমি বলি আপনাকে, 3 তারিখ থেকে শুরু করে জামাত বলেন, বিএনপি বলেন, ছাত্র আসিফ নজরুল, এরা কিন্তু ঘন ঘন ক্যান্টনমেন্টে যাওয়া শক্ত এদের। এবং আগামী সরকার কি হবে ক্যান্টনমেন্টে ডিসাইড করা হয়েছিল। ডিপ স্টেট 3 তারিখ বলতে কি আপনি আগস্টের 3 তারিখ বলছেন না জুলাই 3 তারিখ? অগস্টের 3 তারিখ, 3, 4, 5 যখন অগস্টের 3 তারিখে জুনিয়র অফিসাররা রিভোল্ট করলো, আমরা শুট করব না, তখন আমাদের ওয়াকার সাহেবের আর কোনো উপায় থাকলো না, উনি তো পারবেন না। জুনিয়র অফিসার এখন তো হাসিনা সরকার তো মানে জেনারেল ওয়াকারকেই দায়ী করে, আর ফরাদ বাজহার এটার পেছনে সমস্ত কলকাঠি নেড়েছে। বলবো না, কারণ আমার ওনাকে নিয়ে কথা বলার আমার সেই সময় নেই, সরি। না, এটার পেছনে যে ডিপেস্টি ছিল সেটা তো মানে বললামই আপনাকে, 3 তারিখ থেকে এটা আমাদের আসিফ নজরুল সাহেব ছিলেন তখন, যে আমাদের লোক ছিলেন, আমাদের এখন যে রাষ্ট্রপতি। বললে তো অনেক কিছু বলতে হবে এখন, কিন্তু সত্যি কথা তো বলতেই হবে। আমাদের বিএনপি মির্জা ফখরুল ছিলেন, আমি আমার সামনে জি, জামাতও ছিলেন, স্টুডেন্ট ছাত্র সবাই ছিল কিনা জানি না, আমি ছাত্ররা ম্যাক্সিমাম জানতো না। তখনই সরকার ফর্ম হয়, ছাত্ররা ছিল না তখন। তো কারা করেছিল, ওই নামগুলো কে দিয়েছিল? কয়েক জায়গা থেকে নাম নিয়েছিল তারা, জামাত থেকে নিয়েছিল, বিএনপি থেকে আমাকে বলেছিল তুমি নাম দাও কোন এক জায়গা থেকে, আমি বলেছিলাম 2-1 জনের নাম, কিন্তু ওই একজনকে নেওয়া হয়নি, সব নেওয়া হয়েছিল ওদের লোকই। দেখবেন 111-এর সাথে যারা জড়িত, ফখরুদ্দিন গভর্নমেন্ট, তাদের মধ্যেও কিছু ছিলেন। তোরা কি, এদের মানেটা কি হলো?